ক্ষেত্রে প্রসেনজিতের বাড়িতে কেন সুজন চক্রবর্তী গেল না? প্রসেনজিতের বাড়িতে তো সুজন চক্রবর্তী বারুইপুরেই তো, উনি যখন এত দূর থেকে কলকাতা থেকে বারুইপুরে যেতে পারছেন, ডিজেল খরচ করে, পেট্রোল খরচ করে, গাড়ি করে যাচ্ছেন, আরো কয়েকজনকে নিয়ে যাচ্ছেন, তখন ওই মেয়েটার পরিবারের সঙ্গে দেখা করলো, খুব ভালো কথা। সেটা নিয়ে আমি কোনো সমালোচনা করছি না, করা উচিত না, পঙ্কজ দাও কোনো কমেন্ট করছে না, ভালো করেছে। এবং বিজেপি চাই সবাই যাক সেই পরিবারের পাশে গিয়ে, সব রাজনৈতিক দল, সে বিরোধী হোক শাসক হোক, বিজেপিকে গালাগালি দিক, কোনো অসুবিধা নেই, তারা গিয়ে দাঁড়াক, এই সময় তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। কিন্তু প্রসেনজিতের বাবা মা ফুটবল খেলতে গিয়ে যে ছেলেটা শেষ হয়ে গেল, যার কোনো অপরাধ ছিল না, যে কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল না, তাকে শেষ করে দেওয়া হলো। তার পরিবারের পাশে গিয়ে হাত দিয়ে আমি আপনার পাশে আছি, আপনার কোনো সমস্যা হলে দেখবো, এই কথাটা সুজন চক্রবর্তী গিয়ে কেন বলতে পারলো না? নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। বারুইপুরের ঘটনা আপনারা সকলেই জানেন, কিন্তু গতকালকে বারুইপুরে আরো একটা ঘটনা ঘটে গেছে। একটা 17 বছর বয়সী ছেলে, ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল ঝামেলা, এবং তারপরে তাকে শেষ করে দেওয়া হলো, তার জীবনটা চলে গেল। যেভাবে দীপু চন্দ্র দাসকে বাংলাদেশে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তার সাথে যা হয়েছিল, সেই প্রসেনজিৎ নামক ছেলেটার সাথেও সেটাই হয়েছে বারুইপুরে। আর এই ঘটনাতে যারা দোষী, যারা অপরাধী, তারা একটা বিশেষ সম্প্রদায়ের, তারা দুধেল গাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতে, বামেদের ভাষাতে তারা দুধেল গায়। তাই এটা নিয়ে কোনো হইচই হচ্ছে না, এটা নিয়ে কোনো কথা বলছে না, এটা নিয়ে মীনাক্ষী থেকে শুরু করে, শতরূপ থেকে শুরু করে, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা কেউ কোনো কথা বলছে না। এই বিষয়টাকে পুরোপুরি চাপা দেওয়া হচ্ছে। কালকের ভিডিওতে এবং আজকেও একটা ভিডিওতে আমি বারুইপুরের ওই ঘটনা, ওই মেয়েটির ঘটনা এবং তার পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে, কি সরকার পদক্ষেপ নিচ্ছে, সব বিষয় নিয়ে কথা বলেছি। এবং কালকের ওই ভিডিওটা করার জন্য, যেই ভিডিওতে প্রশান্ত ঢালি, ইন্দ্র মিত্র ছিল, সাহেবদা ছিল, সেই ভিডিওটা করার জন্য আমার চ্যানেলে আপনারা অনেকেই বলছিলেন বারুইপুরের বিষয়টা নিয়ে আপনি কেন কিছু বলছেন না, এখানে হিন্দুরা রয়েছে সেই কারণেই কিছু বলছেন না, একটা ওই ধর্মের সংখ্যালঘুর মেয়ে, তার সাথে এরকম হলো বলে আপনারা কিছু বলছেন না। কিন্তু আমি যখন বিষয়টা নিয়ে কথা বললাম, তখন আমার ওই ভিডিওতে স্ট্রাইক দেওয়া হলো, আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হলো। এই চ্যানেলটার আয়ু কতদিন আমি বলতে পারবো না, এর আগেও একটা জাগরণ বাংলা চ্যানেলকে শেষ করে দেওয়া হয়েছে, এই চ্যানেলটাতেও স্ট্রাইক পড়ে গেছে। তবে এসবকে আমি পরোয়া করি না, ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চলে না, এবং ইউটিউব থেকে যে রোজগারটা হয় সেটা দিয়ে আমার ইন্টারনেটের খরচা থেকে শুরু করে আর কিছু আনুষঙ্গিক খরচ চলে যায়, কিন্তু ইউটিউবের টাকা থেকে আমার সংসার চলে না। তাই আমার যে নীতি, আমার যে আদর্শ, সেটার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমার কণ্ঠ আমি কোনোভাবেই চাপা দেব না। আমার চ্যানেল বন্ধ করে দিতে পারে স্ট্রাইক দিয়ে, কিন্তু আমার আওয়াজ বন্ধ করতে পারবে না, আমার প্রতিবাদের স্বর বন্ধ করতে পারবে না। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আজকে এই ঘটনা প্রসেনজিতের সঙ্গে, দাদা বারুইপুরের ঘটনাটা তুমি শুনেছ, ফুটবল খেলাকে কেন্দ্র করে তার সাথে এই ঘটনা ঘটে গেল। এটা নিয়ে যারা এত ঝড় তুলে ফেললো বারুইপুরের ওই ঘটনাটা নিয়ে, তারা একটা কথা বললো না। ফেসবুকে আমি খুঁজে দেখলাম কেউ একটা পোস্ট করেনি। যারা এই ঘটনা নিয়ে তোলপাড় করে ফেললো, যেসব ডিজিটাল মিডিয়া, তারা একটা পোস্ট করেনি, একটা কমেন্ট করেনি, একটা শব্দ খরচ করেনি। এই দ্বিচারিতা কেন? না, বিষয়টা হচ্ছে, দেখো, শুভেন্দু অধিকারী যেটা প্রথম থেকে বলছেন যে এই বারুইপুর পর্বটাকে নিয়ে একটা বৃহত্তর অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। প্রথমে তুমি দেখলে যে একজনের সঙ্গে ঠিক সেই রকম দীপু দাসের ঘটনার মতো ঘটনা ঘটানো হলো। তোমরা দেখলে যে তাকে প্রথম থেকেই, মানে এখন তো তাকে স্পষ্ট হয়ে গেছে যে তার কোনো দোষই ছিল না। মুখ্যমন্ত্রী নিজে আজকে সে কথা বলেছেন, তার কোনো দোষ ছিল না, তাকে তুলে নিয়ে সেটা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নিজে থেকে মন গড়া কথা বলেননি। পুলিশকে সময় দিয়েছিল, পুলিশ ইনভেস্টিগেশন করেছে, যে ছেলেটাকে স্পটে ওই দীপু চন্দ্রর মতো করে শেষ করে দেওয়া হলো, যার জীবনটা চলে গেল, এখন দেখা যাচ্ছে সে নির্দোষ। এবার তারপরে আরেকজনের সাথে এটা নিয়ে কিন্তু পরপর দুটো ঘটনা এক ধরনের ঘটলো। দর্শক, আপনারা কিন্তু বিষয়টা বুঝবেন এবং কেন হচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছিলেন যে 12টা বাজিয়ে দেবে 1 সেকেন্ডে, এই 12টা বাজানোর যে ইচ্ছে মনের মধ্যে, মানে কোনো ঘটনা ঘটলেই এক সম্প্রদায়ের 12টা বাজাতে হবে, আমরা মালদা মুর্শিদাবাদে দেখেছি, মোথাবাড়িতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। এই যে বারংবার ওদের সঙ্গে কিছু হলো, মানে তোমার গায়ে টোকা দেবো কি দেবো না, তুমি আগে থেকে আমাকে মারার জন্য রেডি, এই যে মানসিকতা আজকে প্রথমে 34 বছর, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় 15 বছর ধরে যে এই মানসিকতা ডেভেলপ করেছে,
আমাদের সাথে কিছু কেন হতে পারে? আরে ঘটনা দুর্ঘটনা যে কোনো মানুষের সাথে হতে পারে, যে কোনো গোষ্ঠীর সাথে হতে পারে, সম্প্রদায়ের সাথে হতে পারে। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, হতে পারে, কি হয়েছে তো হয়েছে, হরগোবিন্দ দাস চন্দ্র যখন সাথে যখন হলো আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমরা তো গিয়ে কাউকে মারিনি, উল্টোপাল্টা কথা বলি, আমরা তো গিয়ে কাউকে আক্রমণ করিনি, আমরা তো কমিউনিটি একটা জোট বেঁধে গিয়ে কারোর সর্বনাশ করে দিইনি, আর্থিকভাবে ক্ষতি, বাড়ি ঘর নষ্ট করা, যেগুলো ওরা করে, সরকারি সম্পত্তি নষ্ট করা, সেগুলো তো আমরা করিনি। এর জন্যই তো মুখ্যমন্ত্রী বলছেন গুন্ডা দমন আইনের প্রয়োজন আছে। ভেবে দেখো, আজকে যদি গুন্ডা দমন আইন থাকতো, কিছু মানুষের এরকম সম্পত্তি ক্রোক করা হতো, যারা এই ঘটনা ঘটালেন তাদের বাড়িঘর যদি ডেমোলিশ করা হতো, মানুষ ভয় পেত। এবং সব থেকে বড় কথা, এখন যে আইনের কাঠামোটা আছে তাতে সমস্যাটা হচ্ছে কি, যতক্ষণ না তুমি ঘটনা ঘটাচ্ছ তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাচ্ছে না। মানে পুলিশ জানছে ওরা রেডি হচ্ছে, পুলিশ জানছে ওরা ফেসবুকে মানুষজনকে ডাকছে, পুলিশ জানছে যে একটা ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে, পুলিশ এরকম হাত বন্ধ করে বসে থাকবে যে ঘটনা ঘটুক তারপর অ্যাকশন নেব, কারণ আইন সেভাবে আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বারংবার যেটা বলি, এই গোটা যে মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপ করেছেন, যে শুক্রবার আসলেই সুরসুরি হবে, ঘটনা ঘটাতে হবে, হ্যাঁ, কোনো রামনবমী হলেই সুরসুর করবে, বড় ঘটনা ঘটাতে হবে, মহরম আসলেই তলোয়ার নিয়ে লাফালাফি করতে হবে, এবার যদিও কম দেখা গেছে, এই মানসিকতা যেটা ডেভেলপ করে গেছে এটাই হচ্ছে সব সমস্যার কারণ। এটার জন্যই বারুইপুরের প্রথম যে আমরা ঘটনা দেখলাম, তুলে নিয়ে এলো, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এলো, তাকে খতম করে দিল, আবার একজনকে ফুটবল খেলার নামে খতম। এরা চাইছে শান্ত রাজ্যে অশান্তি পাকাতে। এরা বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকারকে পছন্দ করে না, এদেরকে ভোট দেয় না। এই 30% যে গোষ্ঠীর কথা বলা হচ্ছে, এরা তো বিজেপিকে ভোট দেয় না। বিজেপিকে ভোট দেয় না মানে বিজেপিকে পছন্দ করে না। যারা বিজেপিকে ভোট দেয় মানে পছন্দ করে, সব দেয়। বিজেপি তো দেবেই, বিজেপি বলবে সবকা সাথ সবকা বিকাশ, অন্নপূর্ণা যোজনার টাকা যারা থেকে বেশি পাবে ওরা। বিজেপি কর্মীরা এখনো পায়নি, অনেকেই অভিযোগ করছে, কিন্তু ওরা পেয়ে গেছে। হবে তো, ওরা সবার আগে পেয়ে গেছে। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ বলবে, কিন্তু বিজেপির বিকাশে এদের কোনো অবদান থাকবে না। সমস্যা এই জায়গায়। সেটা পলিটিক্যাল, বিজেপির কথা বিজেপি বলবে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বিজেপি কিভাবে চলবে সেটা পঙ্কজ বিশ্বাস, দিবাকর দেবনাথের কথা শুনে চলবে না, সেটা আমি বলছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যেহেতু এরা বিজেপিকে পছন্দ করে না, এরা মনে করে বিজেপি তাদের রাজনৈতিক শত্রু। এরা স্বাধীনতার পরবর্তীকালে কংগ্রেস, তারপর 34টা বছর বামেদের, তারপরের 15 বছর তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, এবং আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দলকে দেবে, বিজেপিকে দেবে না। কারণ এদের তো একটা বৃহত্তর এজেন্ডা আছে, যার জন্য ডেমোগ্রাফি বদল করছে, যার জন্য তারা নিয়মিত ঝুট ঝামেলা করছে। তো স্বাভাবিকভাবে বিজেপি এসে গেছে, তাদের বুকে ব্যথা লেগেছে, তারা এখন দেখছে যে সুযোগ খুঁজছে। মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন যে এই সমস্ত দাঙ্গা বাঙ্গা সহ্য করব না, কিন্তু মুখ্যমন্ত্রী যতই বলুন, উনি চাইলেই তো যারা ব্যাড এলিমেন্ট আছে তারাই তো সবাই হঠাৎ করে সবাই বাল্মীকি হয়ে যাবে, এরকমটা তো আমরা আশা করি না। ফলে যা হওয়ার তাই ঘটেছে। বরং আমি বলবো পুলিশকে আরো কড়া অ্যাকশন নিতে। এখন অবধি বহু মানুষ গ্রেপ্তার হয়েছেন, মাল্টিপাল এফআইআর হয়েছে, সবকিছু হয়েছে, আরো কড়া অ্যাকশন হোক। বরং এই ক্ষেত্রে কেন বুলডোজার অ্যাকশন হলো না, হলে আমি মনে করি আরো ভালো হতো। যে মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, প্রথম ঘটনার কথা বলছি আমি, প্রসঞ্জিতের ঘটনার কথা বলছি না, সেই মেয়েটার পরিবার একেবারে, তার বাবা, আমি বলছি তার বাবা মিডিয়ার সামনে এসে বলল যে এই ঘটনার সঙ্গে আরএসএস এর কোনো যোগ নেই, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, এই ঘটনার সাথে কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় নেই, কোনো ধর্মের কোনো বিষয় নেই। বরঞ্চ যখন মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সব ধর্মের মানুষ, হ্যাঁ হিন্দুরা বিশেষ করে পাশে দাঁড়িয়েছে, সারা রাত মেয়েটাকে খুঁজেছে, সবকিছু করেছে। কিন্তু এই যে ন্যারেটিভটা সেট করা হলো, ন্যারেটিভটা নিয়ে প্রচার করা হচ্ছে, আজকে আমরা দেখছি বামপন্থী বিভিন্ন নেতারা এটা প্রচার করছে যে এর সঙ্গে আরএসএস এর হাত রয়েছে, আরএসএস এটা করিয়েছে, যারা অপরাধী তারা আরএসএস করত। এই ন্যারেটিভটার বিরুদ্ধে বিজেপি আমি দেখছি না সেইভাবে কিছু করছে, এবং বিজেপির বিরুদ্ধে যে এলিগেশনটা করা হতো যে বিজেপি গণতন্ত্র বিরোধী, বিজেপি বিরোধীদেরকে কথা বলতে দেয় না, বিরোধীদেরকে রাজনীতি করতে দেয় না। আজকে সুজন চক্রবর্তী, বন্ধুরা, বামপন্থী নেতা, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ঘটনাস্থলে গেছে। সুজন চক্রবর্তী গিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করেছে। বিজেপি বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ইয়া বড় মোটা সবুজ রঙের মোমবাতি নিয়ে অর্ডার দিয়ে বানিয়েছিলেন। দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ফিতে ওই মোমবাতি ধরাতে যাই না আমরা, প্রদীপ প্রজ্বলন করি, সেরকম একটা মোমবাতি নিয়ে। আসলে কি বলতো, মানে আমি তোমার প্রথম জায়গা থেকে শুরু করি, যে মানে হিন্দুরাই পাশে দাঁড়ালো, তাদের সঙ্গেই হলো। 71 মনে আছে,
71-এ তো বাংলাদেশের সেই সময় প্রায় 17% হিন্দু ছিল, 17 বা 21% মতো হবে। তো তারাও তো বন্দুক নিয়ে 71-এর মুক্তিযুদ্ধে পাশে দাঁড়িয়েছিল। তাদের কি মুক্তিযোদ্ধা সম্মানটা কি তৎকালীন মুজিবুর রহমান বঙ্গবন্ধু দিয়েছিল? দেয়নি। বরং হিন্দুদের চলে আসতে হলো এপারে। এখন সেই 21-17 কমতে কমতে এখন 7-10% হিন্দুরা বেঁচে আছে। তো তারা কখনোই হিন্দুদের কোথাও রেকগনিশন দেয় না। হিন্দুদেরকে তারা কখনোই কোনো জায়গায় পৃথিবীর কোনো প্রান্তে, সৌদি আরবিয়া থেকে শুরু করে ইরাক, ইরান থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান, কমতে কমতে বাংলাদেশ, সব জায়গা থেকে হিন্দুরা শেষ হয়েছে। হিন্দুদের ওরা পছন্দ করে না। এই বিষয়টা পরিষ্কারভাবে হিন্দুদেরও মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। ওই সম্প্রীতি, ভাইচারা, গঙ্গা যমুনা এসব শুনতে ভালো লাগে, ওদের কাছে এইসবের কোনো মূল্য নেই। প্রয়োজনে যখন যেটা করতে হবে, ওদের বই খাতায় যেটা লেখা আছে আসমানি কিতাবে, ওরা সেটা মনে করেই চলবে, সেটা ওরা যেটা করছে। কিন্তু এই জায়গায় আজকে সুজন বাবু যান, যখন দক্ষিণ 24 পরগনায় বিপদ হবে, সুজন বাবুদেরও তারা খেয়ে অন্য জায়গায় যেতে হবে। কিন্তু সুজন বাবুরা তো ওই রাজনীতি করবেনই, ওদের তো এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে 34 বছর ধরে। ফলে সুজন বাবুরা যাবেন, তারা ইনসাফ চাইবেন, ন্যায় চাইবেন না। ওরা ইনসাফ যাত্রা করবেন, ন্যায় যাত্রা করবেন না, এটা তাদের ডক্ট্রিন। তারা বরাবরই হিন্দুদের ক্ষেত্রে প্রসেনজিতের বাড়িতে কেন সুজন চক্রবর্তী গেল না? প্রসেনজিতের বাড়িতে তো সুজন চক্রবর্তী বারুইপুরেই তো। উনি যখন এত দূর থেকে কলকাতা থেকে বারুইপুরে যেতে পারছেন, ডিজেল খরচ করে, পেট্রোল খরচ করে, গাড়ি করে যাচ্ছেন, আরো কয়েকজনকে নিয়ে যাচ্ছেন, তখন ওই মেয়েটার পরিবারের সঙ্গে দেখা করলো, খুব ভালো কথা। সেটা নিয়ে আমি কোনো সমালোচনা করছি না, করা উচিত না। পঙ্কজদাও কোনো কমেন্ট করছে না, ভালো করেছে। এবং বিজেপি চাই সবাই যাক সেই পরিবারের পাশে গিয়ে, সব রাজনৈতিক দল, সে বিরোধী হোক, শাসক হোক, বিজেপিকে গালাগালি দিক, কোনো অসুবিধা নেই, তারা গিয়ে দাঁড়াক। এই সময় তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। কিন্তু প্রসেনজিতের বাবা মা ফুটবল খেলতে গিয়ে যে ছেলেটা শেষ হয়ে গেল, যার কোনো অপরাধ ছিল না, যে কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল না, তাকে শেষ করে দেওয়া হলো। তার পরিবারের পাশে গিয়ে হাত দিয়ে আমি আপনার পাশে আছি, আপনার কোনো সমস্যা হলে দেখবো, এই কথাটা সুজন চক্রবর্তী গিয়ে কেন বলতে পারলো না? দিবাকর, আমি মনে করিয়ে দিই তোমাকে মালদা মোথাবাড়ি, আমি আবার দর্শকদেরও মনে করিয়ে দেবো। সাংবাদিকরা ক্যাপ্টেন মীনাক্ষীকে প্রশ্ন করছে, আপনাদেরই দলের লোক হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল, ওরা তো হিন্দু, আপনি তো গেলেন। মীনাক্ষী এরকম আমতা, যারা মারা গেছে তাদের কোনো ধর্ম নেই, ওরা মানুষ। যেই আর মফিজুল না কি একটা নাম ছিল, আর একটা মুসলিম লোক মারা গেল, ওর সাথে খুব অন্যায় হয়েছে, মুসলমানদের বিজেপি পছন্দ করে না। এদের রাজনীতিটাই এরকম। হিন্দু মারা গেলে, মুসলমান মারলে, যারা মারে তাদের কোনো ধর্ম হয় না, তখন দাঙ্গার ধর্ম হয় না, বাজে কিছু কোনো কাজের ধর্ম হয় না। কিন্তু মুসলমান মারা গেলে তার সাথে অন্যায় হয়, তার ইনসাফ চাই, ন্যায় নয়। এরা বরাবরই এই ধরনের রাজনীতিই করেন। কোথাও কোনো সংখ্যালঘু তো সবাই, পার্সিরা সংখ্যালঘু, জৈনরা সংখ্যালঘু, খ্রিস্টানরা সংখ্যালঘু। ভারতবর্ষে হিন্দু ব্যতীত ম্যাক্সিমাম ধর্মের মানুষই হচ্ছে সংখ্যালঘু। এদের কাছে ভোট ব্যাংক, মুসলমান ভোট ব্যাংকটাই এদের কাছে প্রিয়। মমতাও সেই ফাঁদে পা দিয়েছিল। মমতার যা আজকে 15 বছর ক্ষমতার ভোগ করার পর আজকে যা তার ভোগান্তি হওয়ার, সেটা হবে। সিপিএমেরও ওই একই ভোগান্তি হয়েছে, আগামী দিনেও হবে। এরা ওই কংগ্রেস যে রাজনীতিটা শুরু করেছিল 47-এর পর থেকে, সেই কংগ্রেসের পাপটাকে সিপিএমও বহন করেছে, তৃণমূলও বহন করেছে। এদের অভ্যাস হয়ে গেছে। তুমি দীর্ঘদিন যদি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হও বা নেশার সঙ্গে যুক্ত হও, ওই নেশাটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। এই সংখ্যালঘু বলবো না, বরং বলবো ইসলামিক রাজনীতিটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা নেশা হয়ে গেছে। সেই নেশা থেকে এরা বেরিয়ে আসতে পারছে না। মমতা তো আজকে বুঝতে পেরেছে যে মমতার খেলা খতম হয়ে গেছে, কিন্তু তাও দেখো মমতা এই ক্ষেত্রে রাজনীতি করছেন। অনেক ঘটনা ঘটেছে। এটা তো বিজেপি ক্ষমতায় আসার পর বারুইপুরে যে ঘটনা ঘটলো, এটা তো প্রথম ঘটনা নয় এই ধরনের নির্যাতনের ঘটনা। বিজেপি ক্ষমতায় আসার পর 2-3টে ছোটখাটো ঘটনা, বলবো না ঘটনা ঘটেছে, আমি বলবো যেগুলো অতটা গুরুত্ব পায়নি। কিন্তু নেতারাই তো কোনো ঘটনাকে গুরুত্ব দিয়ে ঘটনা তৈরি করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সিপিএমও ময়দানে নামেনি, তৃণমূলও ময়দানে নামেনি। কারণ ওই যে তোমার এই কথাটাই আমার মনে পড়লো, কোচবিহারে একটা ঘটনা ঘটেছিল বিজেপি ক্ষমতায় আসার পরে। সেখানে যে অভিযুক্ত ছিল এই বারুইপুরের মেয়েটার সাথে যে ঘটনা ঘটলো, সেই একই ঘটনা। সেই ঘটনার ক্ষেত্রে যে অভিযুক্ত ছিল তার নাম ছিল শফিকুল ইসলাম। হ্যাঁ, সমস্যা আছে। সেই ঘটনাটা নিয়ে এত তোলপাড় হলো না, এত হাইলাইট হলো না। সেটা নিয়ে এই যে মিডিয়া, ডিজিটাল মিডিয়া, এখন যেসব ডিজিটাল মিডিয়ারা দেখবেন বারুইপুরে গিয়ে একেবারে অভয়ের মা কোথায়, অমুক কোথায়, তমুক কোথায়, রাস্তায় নামছেন না কেন, রাত দখল হচ্ছেন না কেন, এই সমস্ত বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। ওই GI5
কি সব মিডিয়া রয়েছে, ঠিক আছে, এদের কোনো মিডিয়ার ট্যাগ আছে কিনা আমি জানি না, কোনো লাইসেন্স আছে কিনা আমি জানি না, কিন্তু এরা নিজেদেরকে মিডিয়া বলে দাবি করছে। সেটা যে যার মনে হয় করতে পারে। তো আমার কথা হচ্ছে স্পষ্ট, আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা খবরকে খবর হিসেবে দেখব। একদম। এই ঘটনাটা অবশ্যই নৃশংস, অন্য ঘটনাগুলোও নৃশংস ছিল, কিন্তু ঘটনাকে কোনো ঘটনা, আমি আবারও বলছি, নেতারা তৈরি করে, একদম মেনে নিতে হবে। সুজন চক্রবর্তী, মীনাক্ষী, এরা তো কেউ কোচবিহারের মেয়েটার কাছে যায়, তার পরিবারের সঙ্গে দেখা করতে যায়। সুজন চক্রবর্তী সবসময় দেখবে যে নির্যাতিত পক্ষ, নির্যাতিত নিপীড়িত পক্ষ, তারা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের কিনা, এবং এই ক্ষেত্রে যদি নির্যাতিত নিপীড়িত না নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় হয়, তারা ওরা আন্দোলনে নামবে। কিন্তু অভিযুক্ত পক্ষ যদি ওই ধর্ম সম্প্রদায়ের হয়, তাহলে কিন্তু তারা একেবারে ওই কি বলে ধৃতরাষ্ট্র গান্ধারী এরকম হয়ে যায়। তো এদেরটা ওই সিস্টেমই তো রয়েছে। এরা আমি মনে করিয়ে দেবো, সিপিএম এর সময় একজন মুসলিম ছেলের সঙ্গে অন্যায় হয়েছিল, তখন রুকবানুর রহমান, তার ভাই রিজওয়ানুর রহমান, সিপিএমই অভিযুক্ত ছিল রিজওয়ানুরের কেসে। তো 34 বছরে অনেককে এরা রিজওয়ানুর বানিয়ে দিয়েছে। তো সেই সময় তো এরা কোনো কথা বলেনি। আসলে এরা ওদের নিয়ে রাজনীতি করে। আমি বেশ কয়েকজন, তুমি মুসলিম যারা নেতা আছেন তাদের সাথে যদি তুমি কথা বলে দেখো, তারা বলবে যে কোনো রাজনৈতিক দল এদেরকে তেজপাতার মতন ব্যবহার করে, আর এরাও ব্যবহার হয়ে খুশি হয়। এরাও সবসময় এদের সঙ্গেই থাকবে। এরা সব সময় এমন একটি রাজনৈতিক দলকে বেছে নেয় যারা একচোখা আচরণ করে এবং এদেরকে ব্যবহার করে, এদেরকে দিয়ে বোম বাঁধায়। আজকে মুসলমানদের নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে রাজনীতি করেছেন, এবং মুসলমানদের মধ্যে অন্যতম বড় নেতা একটা শওকত মোল্লাকে দেখা হতো, পুরো দক্ষিণ 24 পরগনার জাগির দিয়ে ফেলেছিলেন। এবং সেই ব্যক্তি যখন বলছে, দিদি আমার তো একটা বাস স্ট্যান্ড দরকার, সে তো খারাপ কথা বলেনি, সে তো বলেনি দিদি আমাকে ফসফরাস কিনে দাও, আমাকে দিদি গন্ধক কিনে দাও, অ্যামোনিয়াম নাইট্রেট কিনে, এইসব তো বলেনি। সে বলেছিল দিদি একদম খুব নিরীহ আবেদন, দিদি একটা বাস স্ট্যান্ড দরকার, কত খরচা হতো, 10-15 লাখ টাকা, ও নিজেও পারতো করতে, কিন্তু যেহেতু সরকার দেবে অসুবিধা। দিদি বলছে তুই তো বোম বাঁধিস। আরে তুই তো দিদির জন্যই বোম বাঁধিস। সে তো পাল্টা মানে যদি বলে দিত আমি তো আপনার জন্য বোম মারি, কি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো। তো মমতাও এদেরকে ইউজ করেছেন। আজকে দেখো শওকত মোল্লা অ্যারেস্ট হয়ে আছেন, এই জন্যই তো ব্রত বসু বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় কমিউনিস্ট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতার মাঝে লেনিন স্টালিনকে খুঁজে পেয়েছে, পাবে তো। এখন যদিও তারা ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছে। আমি যেটা বলছিলাম, তুমি দেখো আজকে শওকত মোল্লা মমতার জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছে। শওকত মোল্লা বড় হয়েছে, অসুবিধা নেই, কিন্তু মমতার জন্য তো সে ভোটে লড়েছে। আজকে শওকত মোল্লা অ্যারেস্ট হয়ে আছে, মমতা তার জন্য একদিনও বলেছে যে শওকতকে কেন অ্যারেস্ট করা হলো? বলেনি। আজ জাহাঙ্গীর একেবারে কি গান লড়িয়ে দিয়েছে, পুষ্পা ঝুঁকে গানে, মানে গালে দাড়ি নেই, গোপ নেই, ঝুঁকে গানে এরম করছে। আজকে সেই পুষ্পা ভিতরে চলে গেছে। ভাইপো একদিনও তাকে লয়ারের সাহায্যটা দিয়েছে যে ভাই তুমি আমার জন্য প্রচুর তোলা দিয়েছিলে, আমি তোমাকে ইউজ করেছে। আমি আবারও মুসলিম সমাজের কাছে একেবারে করজোরে নিবেদন করে বলবো, এখনো আপনারা বুঝতে শিখুন, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, যে কোনো রাজনৈতিক দল আপনাদের কিভাবে ব্যবহার করছে। আজকে আপনারা সংখ্যালঘু, তো আপনারা 30%, কিন্তু আপনারা জেলে যান, ভগবান না করুক আপনাদের জেলে যেতে হোক, কিন্তু কেউ আপনারা সংখ্যালঘু মানুষ যে কোনো দিন জেলে যাবেন, আপনারা জেলের ভিতরে কিন্তু যেতে হবে, জেলে যেতে হবে। শুভেন্দুদা বলেছেন যারা ওই নিরীহ ছেলেটা যে এই অপরাধের সঙ্গে জড়িত ছিল না, যাকে ষড়যন্ত্র করে সবাই মিলে দীপুচন্দ্র দাসের মতো ভাবে পৃথিবী থেকে সরিয়ে দিলেন, যার জীবনটা কেড়ে নিলেন, তাদের সবাইকে কিন্তু জেলে যেতে হবে। যারা এই ঘটনাকে ইস্যু করে পুলিশের উপরে পাথর ছুঁড়েছেন, সেন্ট্রাল ফোর্সের উপরে পাথর ছুঁড়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। ট্রেনের পাতের উপরে বিরাট বিরাট ট্রেনের পাত, যেগুলো রেল লাইনের ধারে, ওইগুলো এনে ট্রেনটাকে ডিরেল করার চেষ্টা হয়েছে। ভাবতে পারো, ট্রেন একটা যদি উল্টে যেত, আজকে কি ঘটনাটাই না ঘটতো। এই সেম ঘটনা আমি বেলডাঙ্গার ক্ষেত্রে দেখেছি। এই সেম ঘটনা সিএ তে যখন প্রোটেস্ট হচ্ছিল, একেবারে শাবল নিয়ে গিয়ে রেল লাইন পুরো ফেলার চেষ্টা হচ্ছিল। মানে পুরো এই ধরনের রেল কানেক্টিভিটি, তো রেলে তো শুধু সাধারণ মানুষ যাতায়াত করে না, এটা ভাবার বিষয়। মালগাড়ি, সামরিক সরঞ্জাম থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর মানে যা সমস্ত লাইফলাইন, আমাদের সমাজের লাইফলাইন আছে এটা একদম। এই ঘটনাগুলো যারা ঘটিয়েছেন, আপনারা যখন জেলে, ন্যাশনাল হাইওয়ে আর রেল লাইন, রেলওয়ে, এই দুটো কিন্তু ভারতবর্ষের লাইফলাইন।
এখান থেকে নর্থ ইস্টে সমস্ত মালপত্র যাচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে, তো এই দুটোর উপরে বারবার আঘাত হচ্ছে যে কোনো ছোট প্ল্যান্ড ওয়েতে। তুমি দেখো প্ল্যান্ড ওয়েতে আঘাত হচ্ছে, ওয়াকফের আন্দোলন দেখো, বা তার আগে এনআরসি আন্দোলন দেখো, এই যতগুলো আন্দোলন হয়েছে সবসময় তুমি দেখতে পাবে ট্রেনটাকে ব্লক করা হচ্ছে। তুমি এনআরসি এর কথা বাদ দাও, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওয়াকফ, এগুলো বড় ইস্যু, গোটা ভারতবর্ষ জুড়ে এগুলো নিয়ে আন্দোলন হয়েছিল। বেলডাঙ্গাতে নাকি কোন পরিযায়ী শ্রমিক গিয়ে উড়িষ্যাতে মারা গেছে, সুইসাইড করেছে, বিহার হবে তার তদন্ত না উড়িষ্যাতে আমার মনে আছে, সে গিয়ে খুন হয়েছে না ইসে হয়েছে না ঝাড়খণ্ডে, সরি ঝাড়খণ্ডে, তো খুন হয়েছে না সুইসাইড করেছে, তার সাথে কোন মেয়ের কি ব্যাপার ছিল, মানে ওই আবেগ সামলাতে না পেরে ক্ষুদিরাম, না না ক্ষুদিরাম আমি বলবো না, আমি বিদ্রোহ করলাম কথাটা, আবেগ সামলাতে না পেরে সে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। তো সেই বিষয়টা নিয়েও জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিশাল লম্বা লাইন। আমিও সেই সময় নর্থ বেঙ্গলে যাচ্ছিলাম, লম্বা লাইন আটকে রয়েছি ঘন্টার পর ঘন্টা ধরে। সেখানে গিয়ে আবার একজন উস্কানি দিচ্ছে, মোফাক্কিরুল না কি নাম, গাড়ির উপরে উঠায় ডিএম এই এসপি, আবার ডিএম এসপি এই ডিএম বলছে, অথচ থানার একজন মেজবাবু সেজবাবু কেউ হবেন, তার সঙ্গে হ্যাঁ আমি তো দেখে দিচ্ছি খুব ভালো প্রেম ভালোবাসার সম্পর্ক, কদিন আগে ছাড়াও পেয়েছে মোফাক্কিরুল ইসলাম আকরামুল বাগানি। তো এখন ছাড়া পেয়ে আশা করব তারা এখন সুস্থ হয়ে যাবেন, ভালো সমাজে জীবনযাপন করবেন। এই ধরনের ঘটনা আমি বারবার বলি যে আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা যারা জেল খেটেছেন মুসলিম সমাজের প্রতিনিধিরা, আপনারা জেলের মধ্যে যারা গেছেন তারা জানেন জেলের ভিতরে কিন্তু আপনারা সংখ্যালঘু নন, সেখানে কিন্তু আপনারাই সংখ্যাগুরু। কোথাও 50%, কোথাও 60%, কোথাও 90% পপুলেশন জেলের ভিতরে আপনাদের। তার মানে অপরাধের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে সব থেকে বেশি আপনারা অভিযুক্ত হচ্ছেন, জেল খাটছেন। তাহলে ভেবে দেখুন আপনারা যাদের জন্য লড়ছেন তারা কিন্তু আপনার সময় মতো পাশে দাঁড়াচ্ছেন না। এই মোফাক্কিরুলের কথাই যদি বলি, মোফাক্কিরুল যার দ্বারাই প্রভাবিত হোক, কোনো আইডিওলজি হতে পারে, কোনো পলিটিক্যাল পার্টি, তারা তোকে বাঁচায়নি, তারা তো বেল পেতে সাহায্য করেনি। সে একজন আইনজীবী, তারপরেও তাকে জেল খাটতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছিল যে ও আসল মাস্টার মাইন্ড, আসল কালপ্রিট। সিপিএম এর কোন নেতা, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, কেউ মোফাক্কিরুলের পাশে দাঁড়ায়নি, তার পাশে গিয়ে একটা কথা বলেনি, কোন আইনজীবী দিয়ে সহায়তা করেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দেবরাজের জন্য লড়াই করছে, হ্যাঁ দেবরাজ যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, গরিব মানুষকে লুটে খেয়েছে, তার পাশে গিয়ে তারা পাহাড় বানিয়ে ফেলেছে, পাহাড় কিনে ফেলেছে, তার পাশে তার হয়ে আইনি লড়াই লড়ছে, হাইকোর্টে গিয়ে ছোটাছুটি করছে, অথচ মোফাক্কিরুলদের পাশে গিয়ে দাঁড়ায়নি। তো এখান থেকে সত্যি কথা পঙ্কজদার সাথে আমি একেবারে সহমত যে এই কথাটা আপনাদের যারা অল্প শিক্ষা, যাদের পেটে সামান্য বিদ্যা রয়েছে, সবাই তো ভাবতে পারবে না, সবার তো বাংলা ভাষা তো বুঝবে রে বাবা। হ্যাঁ, একটু ডিপলি, ওই যে অনুব্রত মণ্ডলের ভাষাই বললে, ডিপলি চিন্তা করে দেখতো, একটু ডিপলি চিন্তা করে দেখ কি হচ্ছে। তো যাই হোক, আসল উদ্দেশ্য ছিল আমার এই ভিডিওটা করার, প্রসেনজিৎ যাতে বিচার পায়। আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, প্রসেনজিতের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাকে যাতে কোনোভাবেই লঘু করে দেখা না হয়। যেমন বন্টির পরিবার বিচার পায়, একইভাবে তার পাশাপাশি প্রসেনজিতের যেন বিচার হয়, প্রসেনজিতের পরিবারও যাতে বিচার পায়, সেই বিষয়টা সরকার নিশ্চিত করে। এই দুটোকেই একই সঙ্গে সমান গুরুত্ব দিয়ে আমাদের প্রত্যেকের দেখা উচিত। মিডিয়ার কাজ করবে, যেসব ডিজিটাল মিডিয়া, তথাকথিত যারা চটিচাটা দালাল মিডিয়া রয়েছে, তাদের ফাঁদে আপনারা পড়বেন না। আমাদের সবাইকেই মনে রাখতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে, তাদের জাত ধর্ম যাই হোক না কেন। আমরা কখনো তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করি না, ধর্ম যাই হোক না কেন, চুলোই যাক ধর্ম। অপরাধীদেরকে আমরাও আমাদের ধর্মে স্বীকার করি না, তাদেরকে লাথি মেরে আমাদের ধর্ম থেকে আমরা বের করে দেবো। আমার যদি ক্ষমতা থাকতো, আমি মানি না সে হিন্দুই না যার মধ্যে একটা মহিলাকে, একটা নারীকে, একটা মেয়েকে সম্মান করার কোনো শিক্ষা নেই, সে হিন্দু হতে পারে না, এটা আমি মনে করি, এবং প্রত্যেকটা হিন্দু তাই মনে করে। আমাদের কাছে দেখো, আমাদের ধর্মীয় গ্রন্থেও তো বলা আছে, আমাদের সব থেকে বড় দুটো ধর্মীয় গ্রন্থ, গীতার পরে আমরা মনে করি রামায়ণ মহাভারত। তো গীতায়ও নারীকে অপহরণ করাটাকে বিগেস্ট ক্রাইম হিসেবে দেখা হয়েছে, রাবণের শাস্তি হয়েছে। আমরা মহাভারতে যদি দেখি, সেখানেও নারীর অপমান হয়েছে। মহাভারত এবং রামায়ণ দুটো ক্ষেত্রে নারীর ক্ষেত্রে অপরাধকে বিগেস্ট ক্রাইম হিসেবে দেখা হয়েছে। ফলে মা সীতার অপহরণে
লঙ্কা শেষ হয়ে গেছে, রাবণের সাম্রাজ্য শেষ হয়ে গেছে, আর ওদিকে দ্রৌপদীর সম্মান হানি করার জন্য দুর্যোধন শেষ হয়ে গেছে, গোটা কৌরব শেষ হয়ে গেছে। আর এটাই হয়। তো যারা নারীদের সম্মান করতে পারে না, নারীদেরকে মর্যাদা দিতে পারে না, তাদের হিন্দু ধর্মে কোনো জায়গা নেই। তারা হতে পারে জন্মগতভাবে হিন্দু, কিন্তু হিন্দু ধর্মে জন্মালেই তো হিন্দু হয় না, ধর্মটা ধারণ করতে হয়। আপনার ভেতরে যদি সেই নীতি নৈতিকতা যদি না থাকে, সেই ধর্মীয় শিক্ষাবোধ না থাকে, সেই সচেতনতা না থাকে, তাহলে ধর্মটা শুধুমাত্র বিশ্বাসের ব্যাপার না, এটা একটা জীবনধারা একদম। তো আমি অনুরোধ করব, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, প্রসেনজিতের সঙ্গে যারা এটা করেছে, তাদের নাম আপনারা সবাই জানেন। তারা কারা আপনারা খুব ভালো করে জানেন, আমি নাম নিচ্ছি না, তাহলে ওই যে আবার কমেন্ট করতে ওদের সুবিধা হবে যে নাম নিয়ে এদেরকে টার্গেট করলেন, ওদেরকে টার্গেট করলেন না। না, যারা অপরাধী, যারা প্রসেনজিতের সাথে অন্যায় করেছে তাদেরও শাস্তি হোক, যারা ওই বোনটির সঙ্গে অন্যায় করেছে বারুইপুরে তাদেরও শাস্তি হোক, একই শাস্তি হোক, এটাই আমি চাই। এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই কমেন্টে জানান। যদি কোথাও আমি কোনো ভুল বলে থাকি, পঙ্কজদা ভুল বলে থাকে, বা যদি আপনাদের কোনো এই বিষয় নিয়ে কিছু বলার থাকে, মতামত থাকে, কোনো সাজেশন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর একটা সবার শেষে অনুরোধ করতে চাই, এই চ্যানেলের স্ট্রাইক একটা পড়ে গেছে এই বিষয় নিয়ে কথা বলার জন্যই। তারপরে আমি আবার কথা বলছি, কারণ আমার মুখ তো বন্ধ করা পসিবল না। যারা আমাকে দীর্ঘদিন থেকে চেনেন, জানেন, আমার ভিডিও দেখেন, তারা জানেন আমি কেমন। আমার এত সহজে মুখ বন্ধ, এরকম 1000টা চ্যানেল আমি শেষ করে দিতে পারি, ওরা শেষ করে দিতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার জায়গা থেকে এক চুল সরবো না, এবং পঙ্কজদাও একই মানসিকতার। তো যার জন্য হয়তো আমাদের সেই 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় না, হয়তো কোনোদিন হবেও না, কোনো দুঃখ নেই। দিন শেষে আমাদের কথাটা আপনারা শুনছেন, আপনাদের কাছে পৌঁছচ্ছে, আপনারা গুরুত্ব দিচ্ছেন, এটাই আমাদের প্রাপ্তি। এর থেকে বেশি কিচ্ছু সত্যি বলছি চাই না। তাই অবশ্যই আমাদের সাপোর্ট করুন, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আর অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, এখন তো আর কোনো ভয় নেই। জাগরণ বাংলা সাবস্ক্রাইব করলে আপনাকে গিয়ে পুলিশ বাড়ি থেকে তুলে আনবে না, কোনো ভয় ডর নেই। পলিটিক্যাল ডেইলি পঙ্কজদার সাবস্ক্রাইব করে নিন। পঙ্কজদাও প্রতিদিন সমস্ত বিষয় নিয়ে বিশ্লেষণ করে, কথাবার্তা বলেন। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।